যাই হোক, আমরা সামারি এবং থিম বিষয়ে আলোচনা করি। সামারি এবং থিম লিখতে গেলে আমরা 3টা বিষয়ের দিকে খেয়াল রাখবো। প্রথম বিষয়টা হচ্ছে টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স হচ্ছে মূল ভাব, যে এই যে প্যাসেজটা পড়লে, একটা প্যাসেজ তো দেওয়া থাকবে বা একটা কবিতা দেওয়া থাকবে, এই কবিতাটা থেকে তুমি কি বুঝলে, এটার মূল ভাব কি, এই প্যাসেজটার মূল ভাব কি, এইটা প্রথম 1 লাইন বা 2 লাইন, এর মধ্যে 1 লাইনে লিখলে খুবই ভালো হয়, এর মধ্যে লেখাটা উচিত। ওকে, টপিক সেন্টেন্সটা আমরা লিখব। লেখার পরে ওই যে টপিক সেন্টেন্সটা বললাম, সাপোজ প্যাসেজটা আসলে এরকম হইলো যে একজন ব্যক্তি, সে অনেক স্ট্রাগল করেছে, অনেক পরিশ্রম করেছে আজকে সফল হয়েছে। তো প্রথমে টপিক সেন্টেন্সটা হবে এরকম যে এই প্যাসেজটা আলোচনা করা হয়েছে একজন ব্যক্তির কঠোর পরিশ্রমের মাধ্যমে সফল হওয়ার গল্প। এর পরবর্তী লাইনে যেগুলো লিখবো সেটা হচ্ছে ওই যে স্ট্রাগল সে যে করেছে, স্ট্রাগল করে যে সফল হয়েছে, এই বিষয়টা একটু ব্যাখ্যা করব। হ্যাঁ, যে আসলে কীভাবে তার 2-একটা কথা লিখবো যে হ্যাঁ এরকম সে স্ট্রাগল করেছে, আজকে সেই পর্যায়ে এসে পৌঁছাইছে, এইভাবে একটু ব্যাখ্যা করব। ব্যাখ্যা বলতে অনেক বড় ব্যাখ্যা না, জাস্ট 2-3 লাইন। হ্যাঁ, সামারি বা থিম কিন্তু খুব বড় লিখতে হয় না। তুমি যদি সামারি বড় করে লেখো, একটা প্যাসেজই তো হয় 8-10 লাইনের বা 20 লাইনের, এখন তোমার সামারিও যদি হয়ে যায় 15 লাইনের, তাহলে কি তফাৎ হলো? হ্যাঁ, কোনো তো তফাৎ থাকলো না। প্যাসেজটা যদি হয় 20 লাইন বা 15 লাইন, তোমার সামারি হবে 5 লাইন সর্বোচ্চ। একটা লাইন তো আমার টপিক সেন্টেন্সে চলেই যাচ্ছে, বাকি 2 থেকে 3 লাইন লিখবো আমরা সাপোর্টিং সেন্টেন্সে, যেটা হচ্ছে টপিক সেন্টেন্সকে একটু ব্যাখ্যা করবে। সবার শেষে আমরা একটা কনক্লুডিং সেন্টেন্স দিব, আমরা ওখানে বলবো যে ফাইনালি বা লাস্টলি বা দাস বা অ্যাজ এ রেজাল্ট, অথবা বলতে পারি যে দ্য রাইটার হ্যাজ ট্রাই টু এক্সপ্রেস, যে লেখক এই জিনিসটা প্রকাশ করতে চেয়েছে, যে ফাইনালি লাস্টলি আমরা এই কারণে এই কথাটা বলতে পারি। সো এইভাবে আমরা কিন্তু একটা কমপ্লিট সামারি বা থিম আমরা লিখতে পারবো। তো যে জিনিসগুলো করা যাবে না সেটা আমাদেরকে জানতে হবে। আমরা থিম বা সামারি লিখতে গেলে অনেক বিষয় আমরা উল্লেখ করি যেটা আসলে করা ঠিক হবে না। সেটা হচ্ছে হুবহু কোনো ওয়ার্ড কপি করা যাবে না। হ্যাঁ, প্যাসেজে যে ওয়ার্ডটা দেখেছো বা প্যাসেজে ওয়ার্ড নয় কপি করলে এটা একটা খুবই ছোট ভুল। কিন্তু কেউ কেউ কী করে, সেন্টেন্স সহ কপি করে। কিছু স্টুডেন্ট আছে সেন্টেন্স সহ কপি করে। মানে আমি এরকমও দেখেছি যে অনেক গ্রামে টিচাররা এভাবেও পড়ায় যে একটা প্যাসেজ যে থাকবে, এই প্যাসেজের একটা লাইন বাদ দিয়ে নাকি পরের লাইনটা লিখবে, আবার পরের লাইনটা বাদ দিয়ে পরের লাইনটা লিখবে, আবার পরের লাইনটা বাদ দিয়ে পরের লাইনটা লিখবে। এভাবে একটা প্যাসেজের অর্ধেক হয়ে গেলে ওই অর্ধেকটা লিখে দিয়ে আসবে, ওইটাতে নাকি মার্ক পাবে। হ্যাঁ, হতে পারে 10-এর মধ্যে বা 5-এর মধ্যে সে 2-1 মার্কস পেতে পারে। এইটা কি তার লক্ষ্য? এই যদি হয় স্টুডেন্ট, এই পড়াশোনা করার তো কোনো দরকার নাই। এই যদি হয় স্টুডেন্ট, এই পড়াশোনা করার কোনো দরকার নেই। এই পড়াশোনার মানে হচ্ছে কোনো মতে পাশ করে একটা সার্টিফিকেট নেওয়া, যেটার কোনো ভ্যালু নাই। এমন পড়াশোনা করতে হবে যাতে করে তোমার 100-এর মধ্যে 90 মার্কস থাকে, অন্তত 80 মার্কস থাকে। এরকম পড়াশোনা করতে পারলে করো, না হলে পড়াশোনা করার দরকার নাই, যেটা সোজা কথা। একটা গল্প যদি তোমাকে বলে কেউ, হ্যাঁ একটা বড় গল্প, ওই গল্পটাকে শর্ট করে লিখতে পারবে না? অবশ্যই তো পারা উচিত। যে কোনো, মনে করো যে বাংলায় কেউ একজন একটা গল্প বললো তোমাকে, হ্যাঁ সেই গল্পটা হলো তোমার 20 মিনিট, 20 মিনিট এই গল্পটাকে শর্ট করে বলতে পারো না? তোমাদের মানে একটা যোগ্যতা নাই যে একটা গল্পকে শর্ট করে লিখবা? হ্যাঁ, একটা বাংলা গল্পকে যেরকম শর্ট করে তুমি বলতে পারো, ইংলিশে যে গল্পটা, ইংলিশ পড়ার পরে তো তোমার মনের মধ্যে একটা অনুভূতি জাগবে যে এই গল্পে কি বলেছে, লেখক কি প্রকাশ করতে চেয়েছে। এই যে অনুভূতি থেকে তুমি গল্পটাকে শর্ট করে 5-6 লাইনে লিখতে পারো না? টিচার তো এটাই চায় যে তুমি এই গল্পটা পড়ে কি শিখলে, কি বুঝলে, এইটা ছোট করে শর্ট করে লিখতে পারছো কিনা। এইটা যদি লিখতে পারো তাহলে টিচার বুঝবে না তুমি সামারি লিখতে পারছো, তুমি থিম লিখতে পারছো। কিসের তোমাকে একটা কৌশল শিখাই দিবে কোনো একটা টিচার যে এই সেন্টেন্স বাদ দিয়ে এই সেন্টেন্স লিখবা, এই সেন্টেন্স বাদ দিয়ে এই সেন্টেন্স লিখবা। আবার কোনো টিচার এটাও শিখাবে যে একটা সামারি থেকে 50টা সামারি লেখা শিখুন, একটা থিম থেকে 50টা থিম লেখা শিখুন। এগুলো কি ভাই, মানে এইটা কি কোনো পড়াশোনার লেভেল? মানে এইভাবে কি কোনো কিছু শেখা যায়? এটা তো কি বলবো, মানে পড়াশোনার একদম নিম্ন স্তরে যদি কোনো, মানে কি বলবো, মানে ফেল করারও ফেলটুস যদি কোনো স্টুডেন্ট থাকে তার জন্য হচ্ছে এগুলো। আর ওই ধরনের স্টুডেন্ট তো পড়াশোনার দরকার নাই, কারণ এই ছেলেটা যে একটা বছর পড়াশোনা করবে, ওই একটা বছরই তার জীবনে নষ্ট। হ্যাঁ, যে ছেলেটাকে এইভাবে পাশ করাইতে হয়, হ্যাঁ যে ছেলেটাকে এইভাবে শর্টকাট শিখে পাশ করাইতে হয়, ওই ছেলের পড়াশোনা করা মানে ওর ওই 1 বছর যে সময় নষ্ট করবে, ওই 1 বছরটাই নষ্ট।
ওই 1 বছর সে যদি অন্য কোথাও কাজ করে সেইখান থেকে যদি টাকা পায়, এটাই লাইফের অনেক কিছু, সোজা কথা। যদি তোমার এরকম লেভেল থেকে থাকে যে হ্যাঁ কিছুই বুঝতেছি না, তাহলে তোমার আগে গিয়ে বেসিক ঠিক করা উচিত। তুমি যদি মনে করো যে না আমি পড়াশোনাই করব, আমাকে পড়াশোনা করেই এগোতে হবে, তাহলে তোমার আগে ইংলিশের বেসিক ঠিক করে আসা উচিত। একটা প্যাসেজ পড়লে কেমন তুমি বোঝো না, এই বয়সে এসে একটা প্যাসেজ পড়ে যদি না বোঝো, সেই প্যাসেজ থেকে যদি শর্ট করে না লিখতে পারো, তাহলে তোমার আগে ইংলিশের বেসিক ঠিক করে আসা উচিত। তোমাকে টেন্স পড়া উচিত, তোমাকে ট্রান্সলেশন পড়া উচিত, প্রত্যেকটা শব্দের অর্থ জানা উচিত, তারপর অর্থগুলো একত্রিত করে সেন্টেন্স থেকে সেন্টেন্সের অর্থ জানা উচিত। এইভাবে তারপরে বেসিকটা ঠিক করে তারপরে এই জায়গাগুলোতে আসা উচিত। ওকে, তো আমরা যেখানে ছিলাম যে হুবহু কোনো সেন্টেন্স কপি করব না, তার মানে প্রশ্নে যে সেন্টেন্সটা দেওয়া থাকবে হুবহু ওই বাক্যটা লিখবো না, আমরা সামারিতে লিখবো না। আমার মনের মধ্যে যেটা আমার ফিলিংসে আসে, আমার অনুভূতিতে যেটা আসে, আমি সেটা লিখবো, কোনো সেন্টেন্স কপি করব না। আমি টেন্সের স্ট্রাকচার অনুযায়ী লিখবো। আরও ভালো হয় যদি কোনো নতুন একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডটার যদি কোনো সিনোনিম জানা থাকে, তোমার সমার্থক শব্দ জানা থাকে, সেটা ইউজ করলে আরও ভালো হবে। কোনো এক্সাম্পল দেওয়া যাবে না। হ্যাঁ, এক্সাম্পল বলতে এমন একটা এক্সাম্পল যে এক্সাম্পলটা লিখতেই 3-4 মানে লাইন চলে যাবে। আরে বাবা, সামারিই তো লিখতে হবে 5 লাইনের মধ্যে। তোমার এক্সাম্পলই যদি 2-3 লাইন চলে যায়, তাহলে সামারি তো আর হইল না, তখন ওটা ব্যাখ্যা হয়ে যাবে। কোনো কিছু ব্যাখ্যা করা যাবে না, কোনো তারিখ, বার, সময় এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, সাপোজ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে গল্প বললো, এখন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে কোথায় কী করছে, কোন বারে কোথায় গেছে, জন্ম মৃত্যু, এগুলো তো সামারিতে হয় না। সামারিতে হবে রবীন্দ্রনাথের জীবনে কী কী গুরুত্বপূর্ণ ঘটনা করেছে, তার মধ্যে থেকে হ্যাঁ 2-1টা কিছু, সেখানে তোমার কত তারিখে কী করছে এগুলো উল্লেখ করলে আরও সেন্টেন্সটা বড় হয়ে যাবে। সামারির যে বৈশিষ্ট্য সেটা থাকবে না। নিজের মতামত দেওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এখানে আই থিঙ্ক এই কথাটা ইউজ করা যাবে না, যে আমার মতে এটা এটা এটা, এই কথাটা এখানে ইউজ করা যাবে না। বড় বড় সেন্টেন্স দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্সগুলো দেওয়ার কোনো দরকার নেই। বড় বড় সেন্টেন্স দেওয়ার চেয়ে ছোট ছোট সেন্টেন্স দেওয়াই ভালো। একটা বড় সেন্টেন্স, আমি বললাম যে ভাই আপনি তো 5 লাইনে লিখতে বলছেন, ঠিক আছে, আমি কিন্তু চাইলে 5 লাইনের মধ্যে এই পুরা এই যে প্যাসেজটা রয়েছে পুরো প্যাসেজটাই আমি ভরাই দিতে পারবো, এটাও সম্ভব। 5 লাইনের মধ্যে পুরো প্যাসেজটাই লেখা সম্ভব। হ্যাঁ, একটা করে সেন্টেন্স লেখার পরে কমা দিবে, আর একটা কমা দিবে, বা কমা না দিলে ওই যে হু, হুইজ এই টাইপ অফ রিলেটিভ প্রোনাউন দিয়ে যুক্ত করলেই, হ্যাঁ, বা কোনো না কোনো কিছু যে কানেক্টর দিয়ে যুক্ত করলে এই 5 লাইনের মধ্যেই মানে এগুলো লেখা সম্ভব। কিন্তু এইভাবে না, এই বড় বড় লাইন করার কোনো দরকার নেই, বড় বড় সেন্টেন্স করার কোনো প্রয়োজন নেই, ছোট ছোট সেন্টেন্স দেওয়াটাই ভালো হবে। তো যাই হোক, আমরা দেখি যে সহজে সামারি এবং থিম লেখার কিছু কৌশল জানি। সহজে সামারি এবং থিম লেখার কৌশল, এমন না যে এই কৌশল তোমাকে অবলম্বন করতে হবে, তুমি চাইলে অন্য কৌশল অবলম্বন করতে পারো। আমি এখানে তোমাকে স্টার্টিং এবং ফিনিশিং এটা কিভাবে করা উচিত সেটা শুধু লিখে দিব, আর বাকি যে এখানে মাঝখানে ডট 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 দিয়েছি, এখানে তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাতে হবে। তুমি কি বুঝেছো গল্পটা পড়ে, প্যাসেজটা পড়ে তুমি কি বুঝেছো, কি শিখেছো, সেটা তোমাকে ওখানে বানায় বানায় লিখতে হবে। আর স্টার্টিংটা কিভাবে হবে সেটা এখানে লেখা আছে। যে কোনো একটা প্যাসেজ পড়লা, তুমি ওখানে লিখতে পারো দিস প্যাসেজ ইজ অ্যাবাউট, এই প্যাসেজটা হচ্ছে এই সম্পর্কে। দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাস অ্যাবাউট, যেই হচ্ছে প্যাসেজ, যেই প্যাসেজে আলোচনা করা হয়েছে এটা। ইন দিস পোয়েম, এই কবিতার মধ্যে উই নোটিস, আমরা খেয়াল করেছি, বা দিস পোয়েম ইজ অ্যাবাউট, এই কবিতাটা হচ্ছে এই সম্পর্কে। অথবা দ্য পয়েট কনভেজ, যে কবি এই বিষয়টা আমাদেরকে জানিয়েছেন। সো এইভাবে আমরা কিন্তু স্টার্টিং করব। শুরুতে আমরা যেটা টপিক সেন্টেন্স কথা বলেছি, টপিক সেন্টেন্সটা হবে এরকম যে এই কবিতাটা, এই প্যাসেজটা কী সম্পর্কে সেটা লিখব, এটাই হচ্ছে টপিক সেন্টেন্স। তারপরে নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাবো। এই যে বললাম, এইটুকু ক্রিয়েটিভিটি না দেখাইতে পারলে তুমি তো বাবা স্টুডেন্টের কোনো পর্যায়েই পড়ো না। এইটুকু দেখানোর পরে সবার শেষে এসে লিখতে হবে যে ফাইনালি বা লাস্টলি দ্য রাইটার, অথবা তুমি লিখতে পারো হাউএভার, যাই হোক, দ্য পয়েট হ্যাজ ট্রাইড টু এক্সপ্রেস, যে কবি এই বিষয়টা এক্সপ্রেস করার চেষ্টা করেছে। যে ফাইনালি বা লাস্টলি, সর্বশেষে আমরা এই কথাটা বলতে পারি, বা রাইটার এই জিনিসটা বোঝাতে চেয়েছে, যাই হোক, পয়েট এই জিনিসটা এক্সপ্রেস করতে চেয়েছে। এইভাবে আমরা ফিনিশিংটা টানবো, ঠিক আছে।
তো যাই হোক আমরা একটা এক্সাম্পল দেখবো, হ্যাঁ এক্সাম্পল দেখলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ এখানে বলছে যে সামার ইজ দ্য ফলোয়িং টেক্সট, এখানে একটা গল্প দিয়েছে, এটাকে আমরা সামারি করব। তো এই গল্পটা সবারই পরিচিত, খুবই ফেমাস একটা গল্প, ইংলিশ ফার্স্ট পেপারে অনেক গুরুত্বপূর্ণ একটা আসল গল্প। মাই নেম ইজ এমিরিগো, এমিরিগো তার নিজের মুখেই বলতেছে গল্পটা যে আমার নাম হচ্ছে এমিরিগো, আই এম 13 ইয়ার্স ওল্ড, 13 বছর বয়স, লিভ অন স্ট্রিট, সে হচ্ছে রাস্তায় বসবাস করে, মানে রাস্তায় তার বাড়িঘর। মাই মাদার হু হ্যাজ সেপারেটেড ফ্রম মাই ফাদার, যে ওর মা মানে ওর নিজের মুখ দিয়ে বলতেছে যে আমার মা যে হচ্ছে সেপারেটেড হয়ে গেছে তার বাবার কাছ থেকে, আমার বাবার কাছ থেকে, মানে ডিভোর্স নিয়েছে আর কি। যাই হোক ডাজন্ট ওয়ান্ট মি, সেই মাও আমাকে চায় না, কি একটা মর্মান্তিক ঘটনা। হ্যাঁ শি টোল্ড মি টু গো অ্যাওয়ে, এখন যেহেতু বিয়ে হয়ে গেছে অন্য কোথাও, এখন বিয়ে হয়ে গেলে সচরাচর কি হয়, হ্যাঁ মায়েরা তার সন্তানকে কোথাও এখানে রেখে দেয়, কারণ তার নতুন স্বামী তো তার পুরাতন স্বামীর যে ছেলে তাকে তো রাখতে চাইবে না, এটা স্বাভাবিক। তো তার মা শি টোল্ড মি টু গো অ্যাওয়ে, হ্যাঁ তার মা তার ছেলেকে যেতে বলেছে। বিষয়টা আসলে বাংলাদেশের প্রেক্ষিতে খুবই আনকমন এবং এটা খুবই রেয়ার, কারণ আমাদের দেশে এতটাও এখনও খারাপ পর্যায়ে পৌঁছায় নাই। এটা বিদেশে অনেক দেশে হয়, বিদেশে এটা হরহামেশাই হচ্ছে স্বাভাবিকভাবে। আর যেহেতু এটা ইংলিশ গল্প এই জন্য এটা এইভাবেই আর কি। দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, এখন বলছে আমার রাস্তাই হচ্ছে আমার বাড়িঘর। তো যাই হোক এই গল্পটা তোমরা সবাই পড়েছো, তোমাদের এইচএসসির ইংলিশ ফার্স্ট পেপারের যে প্যাসেজ সেখানেও রয়েছে। এখন এই গল্পটা পড়তে পড়তে অনেক সময় যাবে, আর আমি মনে করি যে যারা হচ্ছে এটা পড়েছে তাদের কাছে আবার অনেক বিরক্ত লাগবে। আমি শর্ট করে বলে রাখি যে এই ছেলেটা অনেক আসলে কষ্ট করছে লাইফে, সে ওই যে ময়লা আবর্জনা ট্রাশ করছে, ময়লা আবর্জনা বিক্রি করছে, তারপরে তার সিরিয়াস ইনফেকশন হয়েছিল, ডক্টর তাকে বলছিল যে তোমার এই ট্রাশ বা ময়লা আবর্জনা পরিষ্কার করা যাবে না, এই চাকরি ছেড়ে দিতে হবে। তারপরে সে একটা আইসক্রিম শপে কাজ করছিল, হ্যাঁ সেই আইসক্রিম শপ আবার তাকে ওই বিচে গিয়ে আইসক্রিম বিক্রি করতে বলছিল, সেখানে কোনো টাকা দিত না, সেখানে শুধুমাত্র তার থাকা এবং খাওয়ার ব্যবস্থা করছিল সে আইসক্রিম যে ওনার। হ্যাঁ এই কাজটা অনেক কঠিন ছিল, কারণ অনেক পথ তাকে হেঁটে যেতে হয়েছিল, এমন দিন গেছে যে সে অনেক হাঁটাহাঁটির পরেও একটা আইসক্রিমও বিক্রি করতে পারে নাই, এরকমও সময় গেছে। হ্যাঁ এই কথাগুলো এখানে বলেছে আর কি। তো যাই হোক এই কষ্ট করার কথা পরে আর শেষে সে বলছে যে আই এম অলওয়েজ হাংরি, সবসময় ক্ষুধার্ত থাকে, আই ডোন্ট নো হোয়ার আই উইল স্লিপ, যে সে কোথায় ঘুমাবে রাতে সেটাও সে জানে না, রাস্তাঘাটে যেখানে পায় সেখানে মানে ঘুমায়, কি জীবন। হ্যাঁ সে বলছে আই উড লাইক টু লিভ মাই ওন, আমি আমার নিজের বাসার মধ্যে থাকতে চাই, সেখানে শান্তিতে ঘুমোতে চাই, তার কত স্বপ্ন, একটা শান্তিতে ঘুমার। এই ছোট বাচ্চাটার গল্পটার কথা, একটা পথ শিশুর গল্পের কথা এখানে তুলে ধরেছে, তোমাদের বইয়ের মধ্যে রয়েছে, এটা তোমরা অনেকেই পড়েছো, এটাকে আমি আর দীর্ঘায়িত করলাম না, কারণ আমাদের এইখানে প্যাসেজের ক্লাস নেওয়ার এটা ক্লাস না, এটা হচ্ছে সামারি করার ক্লাস। ওকে আমি সামারি করব এভাবে, আমি স্টার্টিংটা যেভাবে শিখাই দিয়েছি সেভাবে স্টার্টিংটা করবে। দিস প্যাসেজ ইজ অ্যাবাউট, এই প্যাসেজটা হচ্ছে দ্য ক্রুয়েল ট্রিটমেন্ট অফ আন্ডারএজ লেবারার্স, যে এই প্যাসেজটা হচ্ছে আসলে নির্দয় একটা মানে নির্মম একটা ট্রিটমেন্ট, মানে চিকিৎসা না, এখানে হচ্ছে নির্মম একটা আচরণ, হ্যাঁ ট্রিটমেন্ট, একটা নির্মম একটা আচরণ অফ আন্ডারএজ লেবারার, যারা হচ্ছে আন্ডারএজ, যাদের হচ্ছে এখনো বয়স হয় নাই। হ্যাঁ বয়স না হলে সেটাকে কি বলে, মানে হচ্ছে অপ্রাপ্ত, আন্ডারএজ মানে অপ্রাপ্ত যে শ্রমিকদের উপরে যে নির্মম একটা ক্রুয়েল ট্রিটমেন্ট, তাদের উপর যে নির্মম আচরণ, সেই আচরণটা সম্পর্কে এই প্যাসেজে আলোচনা করা হয়েছে। হ্যাঁ দ্য চাইল্ড আমেরিকো ইজ অ্যাবান্ডনড বাই হিজ প্যারেন্টস, যে তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে। হি স্পেন্ডস হিজ ডেজ অন দ্য স্ট্রিটস, হ্যাঁ সে তার সময় কাটিয়েছে রাস্তার পাশে, ওয়ার্কিং অ্যালংসাইড আদার ইয়ং পিপল, অন্যান্য যে ইয়ং পিপল রয়েছে তাদের সাথে কাজ করে। টু মেক এ লিভিং, অর্থাৎ জীবিকা অর্জন করার জন্য বা জীবন ধারণের জন্য। হি গ্যাদার্স রাবিশ, হ্যাঁ আমরা কিন্তু প্যাসেজে পড়েছি ট্রাশ, এখন আমরা ইউজ করতেছি রাবিশ। তো হি গ্যাদার্স রাশ অ্যান্ড সেল ইট টু এ সেলার, সে আবর্জনা গ্যাদার করেছে এবং সেটা সেলারের কাছে সেল করেছে। হি অ্যাকসেপ্টেড এ জব সেলিং আইসক্রিম, আইসক্রিমের বিক্রি করার ব্যবসাও সে করেছে। অ্যাট দ্য ডক্টরস সাজেশন আফটার বিকামিং ইল, হ্যাঁ মানে যখন সে অসুস্থ হয়ে গেছিল তারপরে সে ওই রাবিশ যে সেল করার ব্যবসা ছেড়ে দিয়ে আইসক্রিম সেলিংয়ের ব্যবসায় নেমে পড়েছে। বাট হি স্ট্রাগলস টু কন্ট্রোল হিজ ডায়েট, হ্যাঁ তার তবুও কিন্তু সে সংগ্রাম চালিয়ে গিয়েছে। হিজ ফার্স সাফার দ্য সেম ফেট, হ্যাঁ ফার্স মানে হচ্ছে তার বন্ধুরাও আসলে এইটা সাফার করে, সেম এই একই দুর্দশা তারাও আসলে সাফার করে। হুইচ ওয়াজ সো ফার, যেটা খুবই খারাপ অবস্থা ছিল। হ্যাঁ হিজ ফার্স
পাস্ট ওয়ে, তার বন্ধু বান্ধবরা মারাও গেছে। হ্যাঁ, দে ডোন্ট হ্যাভ এনিওয়্যার টু গো স্লিপ, তাদের কিন্তু কোথাও যাওয়ার জায়গা ছিল না, হ্যাঁ, ঘুমানোর জায়গা ছিল না। বাট এমেরিকো ইয়ার্নস ফর হিজ ওন হাউস, এমেরিকো কিন্তু এখনও অধীর আগ্রহ নিয়ে, অনেক আশা আকাঙ্ক্ষা বুকে নিয়ে রয়েছে, হ্যাঁ, তার নিজের বাড়িতে সে ফিরে যাবে অ্যান্ড পিসফুল স্লিপ ইন ইট, এবং সেখানে একটা শান্তির ঘুম দিবে। এবং সবার শেষে আমরা বলবো একটা কনক্লুডিং সেন্টেন্স দিব যে হাউএভার দিস স্টোরি শোস দ্য ব্রুটাল রিয়েলিটি অফ এ স্ট্রিট চাইল্ড, যে এই গল্পটা আসলে সত্যি আমাদেরকে দেখাচ্ছে একটা পথশিশুর নির্মম বাস্তবতা। হ্যাঁ, এটাই আসলে আমাদেরকে শো করতেছে। তো এভাবে আমরা একটা প্যাসেজ শেষ করব, শুরুটা করবো এইভাবে, দিস প্যাসেজ ইজ অ্যাবাউট, দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাস অ্যাবাউট, আর শেষ করবো এইভাবে, হাউএভার, ফাইনালি, লাস্টলি, এভাবে। এবং মাঝখানে আমরা নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাবো যে আমরা কিভাবে এই গল্পটাকে ছোট করতে পারি, সেই জিনিসটা আমরা ভেবে প্রথমে বাংলায় ভাববো, তারপরে সেই বাংলাটাকে ইংলিশে ট্রান্সলেট করে দিলে হয়ে যাবে। এখানে আমি অনেক কঠিন কঠিন শব্দ ইউজ করেছি, তুমি না পারো সমস্যা নাই, তুমি নর্মালি তোমার নর্মাল সেন্টেন্স দিয়ে ইউজ করো। তুমি নর্মালি যেভাবে ভাববে, যে কী ভাববে, যে এই গল্পটাতে একজন পথশিশুর কষ্টের কথা বর্ণনা করা হয়েছে। এই গল্পে একজন পথশিশু যার মা তাকে ছেড়ে গিয়েছিল, সে তার বাবার কাছে যেতে চায়। হ্যাঁ, সে অনেক কষ্ট করেছে, যেমন ময়লা বিক্রি করেছে, আইসক্রিম বিক্রি করেছে, এত কষ্ট করে জীবনে টিকে থাকার পরে সবশেষে সে আসলে এখনও স্বপ্ন দেখে যে সে তার নিজের বাড়িতে যাবে, সে একটা শান্তির ঘুম দিবে, এই সে স্বপ্নটা দেখে। এই যে তুমি একটা বাংলায় থিঙ্কিং করলা, এখন এইটাকে ইংলিশে ট্রান্সলেট করলেই তো হয়ে যাচ্ছে। তো এতটুকু যদি যোগ্যতা না থাকে, আসলে কি বলবো, কিছু বলার নাই, তাহলে তোমার বেসিকের সমস্যা আছে। তো যাই হোক, আমরা এখন থিম আলোচনা করব। থিম আসলে সামারির মতোই, তেমন কোনো তফাৎ নেই। বিষয়টা আসলে সহজভাবে যদি বলতে চাই, তাহলে আমি বলবো যে এটার এত গভীরে জানার কোনো প্রয়োজন নাই তোমাদের, শুধু এতটুকুই মনে রাখো যে প্যাসেজ আসলে তোমাদেরকে বলবে যে সামারি লিখো, আর কবিতা আসলে বলবে যে এটা থিম লিখো। ওই একই জিনিস, সামারি থিম অনেকটাই একই রকম, শুধু তফাৎ আছে কিছু জায়গায়। যেমন হচ্ছে, যদি তফাৎ বলতেই হয় তাহলে বলবো যে সামারি হচ্ছে জাস্ট ছোট করা, হ্যাঁ, একটা গল্প, এই গল্পটাকে ছোট করে লিখলেই সেটা হয়ে যায় সামারি। আর থিম হচ্ছে যে মূল ভাব, হ্যাঁ, যে হচ্ছে তোমার একটা কবিতা পড়লা বা একটা গল্প পড়লা, গল্প পড়ে বা কবিতা পড়ে এর অন্তর্নিহিত মূল ভাব কী, হ্যাঁ, এই মূল ভাবটাকে প্রকাশ করাটাই হচ্ছে এটা হচ্ছে থিম। হ্যাঁ, এটা একদম অনেক গভীর থেকে বুঝতে হয়। যেমন কবিতা জিনিসটা, এই কবিতার একটা বুঝাবে, কিন্তু এর অন্তর্নিহিত ভাব একটা। তো এখানে বুঝাবে হয়তো বা যে হ্যাঁ, স্বপ্ন তোমার আঁকড়ে ধরে থাকতে হবে, স্বপ্ন না হলে জীবনের কোনো মানে নেই, স্বপ্ন যদি না থাকে তাহলে তোমার সেই জীবনটা হচ্ছে একটা পাখা বা ডানা ছাড়া পাখির মতো, অর্থহীন একটা জীবন। কিন্তু এটার অন্তর্নিহিত অর্থ কী? অন্তর্নিহিত অর্থ হচ্ছে যে তোমাকে লাইফে অনেক বড় স্বপ্ন দেখতে হবে, অনেক কিছু করতে হবে, হ্যাঁ, অনেক উন্নতি করার স্বপ্ন দেখতে হবে। তো বিষয়টা তুলনা দিচ্ছে একভাবে, হ্যাঁ, তুলনা দিচ্ছে পাখির সাথে, তুলনা দিচ্ছে তোমাকে অনুর্বর জমির সাথে, কিন্তু তোমার অন্তর্নিহিত অর্থ হচ্ছে তোমার জীবন। সো জীবনের উন্নতির কথা এখানে তুলে ধরা হয়েছে। সো এইভাবে যখন একটা জিনিসের গভীর থেকে গভীরে ভিতরে ঢুকতে হয়, তখন বলা হয় যে এটা থিম লেখো। আর নর্মালি যখন বলে যে না, এই গল্পটাকে ছোটো করে লেখো, তখন বলে যে এটাকে সামারাইজ করো। তো বিষয়টা আসলে অনেকটাই সেম। এটা মানে যেটাই আসুক, তোমরা ওই মূল ভাব লিখে দিবা আর কি, সোজা কথা। মূল ভাব লিখলেই তো শর্ট হয়ে যাবে, ওই প্যাসেজের মূল ভাব লিখলেও শর্ট হয়ে যাবে। আর কবিতার অন্তর্নিহিত যে বিষয়টা লিখতে বলা হচ্ছে, সেটাও লিখলেও ওই শর্ট করেই লিখতে হবে তোমাকে এসএসসিতে। সেটা বেশি করে লিখলে যে বেশি মার্ক দিবে, বলতে পারো যে হ্যাঁ, থিম চাইছে, আমি এখন একটাকে একদম অন্তর্নিহিত ভাব তুলে ফুটাই তুলে 3-4 পাতা লিখে দেবো, বেশি মার্ক দিবে না। ওই এখানেও এটাকেও শর্ট করেই লিখতে হবে, ঠিক আছে। সো যাই হোক, এই কবিতা ড্রিমস লিখেছে ল্যাংস্টন হিউজেস। হ্যাঁ, ইনি কী বলেছে আমরা একটু দেখি। ইনি বলেছে যে হোল ফাস্ট টু ড্রিমস, যে স্বপ্ন আঁকড়ে ধরো, ফর ইফ ড্রিমস ডাই, মানে স্বপ্ন যদি মরে যায়, মানে স্বপ্ন যদি না থাকে। হ্যাঁ, যেমন এখানে বলছে ডাই, এখন ডাই মানে তোমরা বলতে পারো যে মারা যাওয়া। এখন এই মারা যাওয়া কি কবি বুঝাইছে? কবি তো এখানে বুঝায় নাই, এটার একটা অন্তর্নিহিত অর্থ রয়েছে। সে বলেছে যে স্বপ্ন যদি না থাকে, স্বপ্ন যদি না থাকে, তো লাইফ ইজ এ ব্রোকেন উইন্সড পার্ট, লাইফ হয়ে যাবে একটা ভাঙা
ডানা ভাঙা পাখির মতো। যেমন পাখির যদি ডানা ভেঙে যায় তাহলে ওই পাখি কি আর উঠতে পারবে? পারবে না। তো তোমার জীবনে যদি স্বপ্ন না থাকে তো ওই সব জীবনটা দিয়ে আসলে কোনো কাজ নেই, ওই জীবনে কোনো অর্থ নাই। হ্যাঁ, দ্যাট ক্যান নট ফ্লাই, যে ডানা ভাঙা পাখি যেমন উঠতে পারে না, তোমার স্বপ্নহীন জীবনও কোনো অর্থ নেই। সেই জিনিসটা ওখানে কবি বোঝাচ্ছে যে হোল ফাস্ট টু ড্রিমস, স্বপ্নকে আঁকড়ে ধরো। হ্যাঁ, যে ফর হোয়েন ড্রিমস গো, যখন স্বপ্ন চলে যাবে, আমার স্বপ্ন চলে যাবে, স্বপ্ন ভেঙে যাবে না, বলতেছে যখন তোমার স্বপ্ন থাকবে না লাইফে। হ্যাঁ, এটার অন্তর্নিহিত যখন তোমার স্বপ্ন থাকবে না, লাইফ ইজ এ ব্যারন ফিল্ড। হ্যাঁ, লাইফ হয়ে যাবে একটা অনুর্বর জমির মতো, ফ্রোজেন উইথ স্নো, অর্থাৎ তুষার এবং বরফে ঢাকা যে জমি, যে জমিতে কোনো প্রাণ নেই, কোনো অস্তিত্ব নেই, হ্যাঁ, কোনো জীবন নেই, যেখানে কোনো ফসল ফলে না, ওইরকম জমির মতো তোমার জীবনটা হয়ে যাবে। সো এই কবিতাটা আমরা এখন এই কবিতাটার থিম লিখবো। হ্যাঁ, আমরা এভাবে লিখবো, দ্য পোয়েট কনভেইস, হ্যাঁ, যে কবি এখানে বলতে চেয়েছে দ্য ইম্পর্টেন্স অফ ড্রিমস ইন পোয়েট্রি, যে স্বপ্ন দেখার যে ইম্পর্টেন্স, গুরুত্ব, সেটা তার কবিতা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। দ্য পোয়েট অ্যাডভাইস, পোয়েস এখানে কবি এখানে অ্যাডভাইস দিয়েছে ড্রিমার্স টু ক্লিং টু দেয়ার ড্রিমস সিন্স, যে তারা যেন তাদের স্বপ্নটা আঁকড়ে ধরে রাখে। ইফ দে লস্ট ফর এভার, যদি তারা এটা হারিয়ে ফেলে, দেয়ার লাইফস উইল বি মিনিংলেস, তাদের জীবন হয়ে যাবে অর্থপূর্ণ অ্যান্ড ইনঅ্যাক্টিভ, তাদের জীবন হয়ে যাবে ইনঅ্যাক্টিভ। যে কথাটা আমি বললাম সেগুলোই। হি অলসো সেইড, হ্যাঁ, তিনি আরও বলেন দ্যাট দে শুড কিপ হোল্ডিং অন টু দেয়ার কারেন্ট ড্রিমস, তারা তাদের এই কারেন্ট স্বপ্নটা ধরে রাখতে হবে। হেন্স ইফ ড্রিমস আর পার্মানেন্টলি লস্ট, যে স্বপ্ন যদি চিরতরে হারিয়ে যায়, পার্মানেন্টলি যদি হারিয়ে যায়, লাইফ বিকামস অ্যাজ ফিউটাইল অ্যাজ অ্যান আনপ্রোডাক্টিভ ট্রি অর ফিল্ড, যে জীবন হয়ে যাবে তখন নিরর্থক, ফিউটাইল মানে নিরর্থক, এবং আনপ্রোডাক্টিভ ট্রি মানে যে ট্রিতে, যে গাছে ফলন হয় না, আর ফিল্ড অথবা যে জমিতে ফসল হয় না, এরকম একটা জীবন হয়ে যাবে তোমার। হি কম্পেয়ার্স লাইফ উইদাউট ড্রিমস, যে তিনি আসলে কম্পেয়ার করেছেন জীবনকে, যে জীবনের স্বপ্ন নেই, টু এ ডেজোলেট, অর্থাৎ জনমানব শূন্য সেই জীবন, স্নো কাভার্ড ফিল্ড, যেখানে আসলে তুষারপাতে কভার্ড থাকে, পরিপূর্ণ থাকে, যে জমিতে যেখানে নো ওয়ান ক্যান হোপ টু সি এনি ফ্রুট অর গেইন, যেখানে কেউ স্বপ্ন দেখে না যে এই জমিতে ফসল হবে বা এই জমিতে কোনো কিছু পাওয়া যাবে। এরকম তোমার জীবনে যদি স্বপ্নই না থাকে তাহলে তোমার ওই জীবন থেকে তুমি পাবাটা কি? হ্যাঁ, তোমার ওই জীবনের কোনো উন্নতি হবে না, সেই জিনিসটা এখানে তিনি প্রকাশ করার চেষ্টা করেছেন। সো এইভাবে তোমরা আসলে যে কবিতাটার তোমরা থিম লিখবা, যে কবিতাটার মূলভাব লিখবা, আগে তোমাকে ওই কবিতাটা বুঝতে হবে। এমন কবিতা দিচ্ছে যে কবিতা তুমি কখনো শোনোই নাই, তো ওই কবিতা তুমি এটা মূলভাব কীভাবে লিখবে? আগে তো তোমাকে কবিতাটা বুঝতে হবে। তো প্রথমে তোমার করণীয় হচ্ছে তোমার এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারে যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলো লিস্ট করে করে প্রত্যেকটা কবিতার অর্থ জানা। অর্থ জানলেই তুমি এখানে সামারাইজ করতে পারবা, তুমি এখানে মূলভাব লিখতে পারবা, কারণ তোমার তো এই এতটুকু তো তোমার দক্ষতা রয়েছে, সেন্টেন্স গঠনের দক্ষতা রয়েছে। এই কবিতায় কি বলেছে সেটা তো তুমি বুঝতে পারতেছো। এই কবিতায় কবি বলেছে যে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন ছাড়া মানুষের জীবনে কখনো উন্নতি হবে না। স্বপ্ন যদি না দেখে তাহলে সে বাস্তবায়ন করবে কি? স্বপ্ন ছাড়া জীবন হচ্ছে ডানা ভাঙা পাখির মতো, এবং স্বপ্ন ছাড়া জীবন হচ্ছে এমন একটা ফিল্ড, এমন একটা জমি যে জমিতে কখনো ফসল হয় না। হ্যাঁ, তো এই জিনিসটা তো তুমি বুঝতে পারছো। এই জিনিসটাই তুমি তোমার ভাষায়, সহজ ভাষায় যদি ইংরেজিতে লিখতে পারো তাহলেই সেটা হয়ে যাবে এবং সেখানে তুমি বেশি মার্কস পাবে। তো যাই হোক, এইচএসসি শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পারছো এই ক্লাসটা।